সত্য বলার আগেই মোহনকে অপহরণ করে নেয় রুমার লোক। অন্যদিকে আশ্রয় বাচ্চাদের সঙ্গে বৃষ্টিতে ভিজে ছুটি ছোটবেলার গান গাচ্ছে, যা শুনে অবাক অভি। হ্যাপি ভার্স 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অভি এবং ছুটি মিলে পলাশপুর গ্রামে পৌঁছে গিয়েছে। সেখানে একটা চায়ের দোকান দেখতে পায়। চায়ের দোকানে একজন দাদু বসে রয়েছে, চা বিক্রি করে। সেখানে চা খাচ্ছে ছুটি এবং অভি। অভি তখন জিজ্ঞাসা করে, আচ্ছা দাদু, এই পলাশপুরে মোহন বলে কাউকে চিনেন? মোহন সর্দার? বৃদ্ধ লোক একটা ভেবে বলে, হ্যাঁ চিনি তো, ওর বাবা মা কেউ নেই। বেচারা জীবনটা অনেক কষ্টের, মনটাও ঠিক স্বাভাবিক নেই। শুনেছি শহরে কোথাও সিকিউরিটি গার্ডে কাজ করতো, খুব কষ্ট করে সংসার চালাতো। এখন মাঝে মাঝে একটা আশ্রয়বাড়িতে থাকে বলে শুনেছি। ছুটির চোখ তখন উজ্জ্বল হয়ে ওঠে, বলে, দাদু ওর বাড়িটা কোথায় বলতে পারবেন? দাদু তখন বলে, অবশ্যই পারবো। তোমরা সোজাই রাস্তা ধরে যাও, সামনে একটা বড় কল আছে, ওই কলটা পেরিয়েই এগিয়ে গেলে মোহনদের বাড়ি দেখতে পাবে। অভি তখন বলে, ধন্যবাদ দাদু। তারা চলে যাবে। ওই মুহূর্তে অভি পকেট থেকে টাকা বের করে বলে, দাদু চায়ের দামটা নিন। দাদু তখন বলে, না না লাগবে না, তোমাদের আমার খুব ভালো লেগেছে, তোমরা আবার এসো। তখন ছুটি এবং অভি চলে যাবে। ছুটি হঠাৎ করে লাইটের বাল্বের মধ্যে মাথায় আঘাত লাগবে, অভি ধরে ফেলে। ছুটি অবাক হয়ে অভির দিকে তাকিয়ে থাকে। অভি তখন বলে, দেখে চলতে পারেন না? ও, আপনার তো এরকমই স্বভাব। বাল্বও জানে যে আপনার মাথায় কোনো বুদ্ধি নেই। তখন ছুটি মুখ বাঁকিয়ে অভির সঙ্গে চলে যায়। অন্যদিকে দেখা যায় পরীর বাবা খুব গভীর চিন্তায় বসে আছে। পরী তখন ওইখানে চলে আসে, বলছে, বাবা বলো কি জরুরি দরকার? পরীর বাবা বলে, আজ আমার অনেকটা বড় দায়িত্ব পালন করতে হবে। পরী যা শুনে অবাক হয়ে যায়, বলছে, দায়িত্ব? কিসের দায়িত্ব? পরীর বাবা তখন বলে, তুই অনেক কষ্ট পেয়েছিস, এবার তোর ভবিষ্যতের কথা ভাবতে হবে। আজ একটা ভালো খবর আছে। ঠিক তখনই হরি এসে আনন্দের সঙ্গে বলে, দাদা আজকে ওরা নিমন্ত্রণ করেছে, ওরা পরিমাকে আজকে দেখতে আসবে। পরীর বাবা অনেক খুশি হয়ে যায়, বলে, আমি আমার মেয়ের বিয়ে এমন একজন সঙ্গে দিব যে ওকে সত্যি ভালো রাখবে। তারপর যারা ওকে কষ্ট দিয়েছে তারা একদিন নিজেরাই অনুতাপে পড়বে। অভিকে মিন করে বলছে। ঠিক তখনই জ্যোতি আর মিঠুন সেখানে চলে আসে, বলছে, দাদা ডেকেছেন? তখন বলে, হ্যাঁ, আমি পরিমার বিয়ে ঠিক করার কথা ভাবছি। বলতো আমি ঠিক সিদ্ধান্ত নিচ্ছি না? জ্যোতি বলে, অবশ্যই ঠিক সিদ্ধান্ত নিচ্ছ। বোন যেখানে ভালো থাকবে সেখানেই তোকে পাঠানো উচিত। পরিমার বাবা তখন পরিমার দিকে তাকিয়ে বলে, কি রে, আমি তাহলে ওদের ডাকি? পরিমা তখন বলে, হ্যাঁ বাবা ডাকো। তারপর নিজের মনে বলতে থাকে, আসুক না ওরা, এবার আমি দেখাবো আমি কতটা বদলে গিয়েছি। পরিমার বাবা সবার দিকে তাকিয়ে বলে, শোনো, যারা আসছে তাদের আপ্যায়নে কোনো যেন ত্রুটি না হয়। বাজার, মাছ, মিষ্টি সব কিছুর ব্যবস্থা ঠিকমতো করবে। জ্যোতি তখন বলে, দাদা রান্নার দায়িত্বটা কিন্তু আমার। পরীর বাবা বলে, হ্যাঁ হ্যাঁ সেটা তো হবেই, তুমি পরিমার যত্ন যেভাবে নিয়েছো সেটা তো আমি ভালো করেই জানি। অন্যদিকে দেখা যায় নতুন ঝড় তৈরি হচ্ছে। ঝুমকি ফোন করছে রুমা ম্যাডামকে, বলছে, ম্যাডাম কিছু একটা করুন, অভি এবং ছুটি পলাশপুর গ্রামে গিয়েছে, ওদের আলাদা করুন। রুমা তখন বিরক্ত হয়ে বলে, পলাশপুর গেছে তো কি হয়েছে, ওদের ঘুরতে দাও। ঝুমকি বলে, না ম্যাডাম ব্যাপারটা কিন্তু অন্যরকম। এই বলে রুমা ফোনটা কেটে দিবে। তখনই রুমার দাদা চলে আসে, বলছে, পলাশপুর মানে মোহনের সঙ্গে দেখা করতে যাচ্ছে। যা শুনে অবাক হয়ে যায় রুমা। রুমা তখন ঝুমকিকে বলে, ফোন রাখো, পরে কথা বলবো। এটা বলে ফোনটা রেখে দেয়। রুমার দাদা তখন বলে, চিন্তা করিস না, ওইখানে আমার লোক আছে, মোহনকে নজরে রাখা হবে। অন্যদিকে দেখা যায় মোহন বসে আছে তার বাবার ছবির সামনে, চোখ ভিজে গিয়েছে তার। বলে, বাবা আপনি আমার জীবন বাঁচিয়েছেন, অথচ আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিন। এটা বলে কান্না করতে থাকে। তখন এখানে ছুটি আর রবি এসে দাঁড়ায়, বলছে, মোহন অন্যায় করেছিস, আবার বাবার জন্য কান্না করছিস, ক্ষমা চাচ্ছিস বাবার ছবির দিকে তাকিয়ে। অথচ কোর্টে গিয়ে বললি সব দোষ দেবদত্ত রায়চৌধুরীর। উত্তর দে, মানুষটা আমাদের জীবনে ভগবানের মতো এসেছিল, আমাদের নতুন জীবন দিয়েছিল, আর তুই তার নামে মিথ্যা কথা বললি? নিজের মুখ আয়নায় দেখাতে পারবি? মোহন মাথা নিচু করে কান্না করতে থাকে, কিছুই বলতে পারে না। এদিকে ছুটি এবং অভি তাকে সত্যি কথা বলার জন্য জোরালোপ চেষ্টা করতে থাকে। মোহন বলে, ছুটি চলে যা, তুই এখান থেকে চলে যা। অভিকেও সে একই কথা বলতে থাকে, আপনারা চলে যান, আমি কিচ্ছু বলতে পারবো না। অভি এবং ছুটি বেশ বুঝতে পারছো মিথ্যে বলছে। অভি তখন বলে, শোনো, সত্যিটা আমাদের জানা দরকার, তোমার কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে বলো, তোমার সমস্ত দায়িত্ব আমি নিব। অবশেষে মোহন যখন মুখ খুলতে যাচ্ছে
ঠিক তখনই অভি লক্ষ্য করে অচেনা একজন লোক বন্দুক তাক করে ছুটির দিকে আসছে। অভি ছুটিকে নিয়ে একদম অন্য জায়গায় ছিটকে পড়ে। এদিকে সেই সুযোগে মোহনকে নিয়ে পালিয়ে যায় গুন্ডারা। অন্যদিকে অভি এবং ছুটি বাইরে এসে মোহনকে খুঁজতে শুরু করে। মোহনকে কোথাও পায় না। কিছু দূর গিয়ে অভি এবং ছুটি মাটির ছাপ দেখতে পায়। ছুটি বলে, এটা তো বাইকের টায়ারের দাগ। ছুটি তখন হাঁটু গেড়ে বসে তদন্ত শুরু করে দেয়। বলছে, উকিল স্যার, শুধু টায়ারের দাগ নয়, মানুষের ছাপও রয়েছে। তার মানে এখানে অনেক মানুষই এসেছিল, আমরা শুধু একজনকে দেখতে পেয়েছি। এতে যা শুনে অভির চোখও অনেক বড় বড় হয়ে যায়। বলে, যেভাবেই হোক মোহনকে খুঁজতে হবে। বলে দুজন মোহনকে খোঁজার উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে দেখা যায় একটা গুন্ডা রুমার দাদাকে ফোন করে বলছে যে ওরা গাড়ির দিকে যাচ্ছে মোহনকে খুঁজতে। তখন ওই পাশ থেকে রুমা বলতে থাকে, কোনো সমস্যা নেই, গাড়ি আর চলবে না। এই বলে রুমা এবং রুমার দাদা হাসতে থাকে। এদিকে গুন্ডাটাও হাসতে থাকে। অন্যদিকে অভি এবং ছুটি গাড়িতে উঠে পড়েছে। গাড়ি স্টার্ট দেয়, গাড়ি আর স্টার্ট নেয় না। অভি বলে, এটা তো সম্ভব নয়, আমি তো কিছুক্ষণ আগে সার্ভিস করে নিয়ে এসেছি। তখন গাড়িতে নেমে দেখতে পায় গাড়ি নষ্ট। কি করবে কিছুই বুঝতে পারে না। তখন চারদিক দিয়ে তাদের গুন্ডারা ঘিরে ধরে। ছুটি ভয়ে পিছিয়ে গেলেও অভি বুঝতে পারে ব্যাপারটা স্বাভাবিক নয়। এরপর একজন লোক পিছন দিক দিয়ে এসে অভিকে মাথায় আঘাত করে। অভি সাথে সাথে মাটিতে পড়ে যায়। ছুটি চিৎকার করে কান্না করতে থাকে। এরপর ছিনতাইকারীর মতো গুন্ডারা আচরণ করতে থাকে। বলছে, একদম কান্না করবে না, তোমাদের কাছে যা আছে সব দাও। ছুটি তখন বলে, আপনারা কি ছিনতাইকারী যে আপনারা এভাবে আমাদের কাছে চাচ্ছেন? সত্যি বলছে, আমাদের কাছে কিছু নেই। এদিকে ছুটি অভিকে নিয়ে ব্যস্ত। বলছে, স্যার উঠুন, উকিল স্যার উঠুন, কথা বলুন। কিন্তু অভি কোনো কথাই বলছে না। অন্যদিকে রুমা এবং তার দাদা ফোন করে গুন্ডাদের বুঝিয়ে দেয় ওদের ব্যস্ত রাখতে, ততক্ষণে মোহনকে গায়েব করে ফেলবে। অন্যদিকে গুন্ডারা ছুটিকে নানান কথা বলে ব্যস্ত রাখে। এরপর ছুটি রাগান্বিত হলে ছুটিকে মারতে যাবে। অভি তখন ধরে ফেলে। এরপর অভি একের পর গুন্ডাগুলিকে মারতে মারতে একদম মরার মতো করে ফেলে। গুন্ডারা পালিয়ে যায়। কিন্তু অভি এতই রাগান্বিত হয়ে গিয়েছে, ছুরি তাকে কন্ট্রোল করতে পারছে না। বলছে, উকিল স্যার, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, ওরা আপনার দিকে তাকিয়েছে, ওদের আমি মেরে শেষ করে ফেলবো। তখন ছুটি বলে, স্যার কন্ট্রোল করুন নিজেকে, আমি ঠিক আছি, আপনি আমার জন্য এত ভাবেন। অভি তখন অবাক হয়ে ছুটির দিকে তাকিয়ে থাকে। তখনই আমরা দেখতে পাবো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি দেখে তো ছুটি অনেক খুশি হয়ে যায়, বৃষ্টিতে নাচতে শুরু করে। এরপর কিছু বাচ্চা দেখবো, সেই বাচ্চারা বলে, আপনি ছুটি না, আমাদের সঙ্গে গান গাইবেন, নাচ করবেন, আমরা খুব খুশি হব। ছুটি তখন ওদের সঙ্গে গান গাইতে শুরু করে, যে গানটি ছুটি এবং অভি ছোটকালে গাইতো। অভি তো সেই গান শুনে অনেক অবাক হয়ে যায়। ছুটি কিছুক্ষণ গান গাইতে গিয়ে অর্ধেক গান ভুলে ফেলে। সেই গানটা অভি ধরে, যা দেখে ছুটিও তো অবাক হয়ে যায়। তখন বাচ্চারা চলে গেলে অভি জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি এই গান পেলেন কোথায়, শিখেছেন কিভাবে? ছুটি তখন বলে, জানি না কিভাবে শিখেছি, তবে এই গানটা আপনি কিভাবে শিখলেন? অভি বলে, আমিও জানি না, কিভাবে অজান্তেই বাকি অংশটুকু বলে ফেলেছি। তখন ছুটিও অবাক হয়ে তাকিয়ে থাকে অভির দিকে। অন্যদিকে দেখা যায় সাবিত্রী অভিকে ফোন দেয়। বলছে, ছুটি এখানে আছে? অভি তখন বলে, হ্যাঁ আমরা ডেটিংয়ে আছি, আপনার কোনো সমস্যা আছে? তখন সাবিত্রী বলে, না কোনো সমস্যা নেই, তবে তোমার সঙ্গে আমার কথা আছে। কালকে জামাই ষষ্ঠী, তুমি অবশ্যই ছুটিকে নিয়ে চলে আসবে। তখন ছুটি অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় বৃষ্টি ভেজা রাতে ছুটি ড্রেস চেঞ্জ করবে, হঠাৎ চোখ পড়ে অভির দিকে। অভি অবাক হয়ে ছুটির দিকে তাকিয়ে আছে। তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আরো কি কি আকর্ষণীয় থাকছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।